প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সেটি হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ হাই স্কুল লাইফ তোমাদের যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের পেছনে পড়ে আছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা যতই ক্লাস আপগ্রেড হয়, অর্থাৎ তুমি 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে যতই তোমার আপগ্রেড হয় ততই এটার নিয়ম বাড়তে থাকে এবং এটা ততই একটু একটু করে ক্রমশ জটিল হতে থাকে। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে কথা বলবো, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে। আমরা চেষ্টা করব যতটা সহজে এটা বোঝা যায়, একদম বেসিক থেকে শুরু করব। তো দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পড়তে গেলে কোন বিষয়গুলো সম্পর্কে পূর্ব জ্ঞান থাকা অনেকটা জরুরি। এর মধ্যে আমরা দেখতে পাই সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে আগে ভার্ব সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমাদের টপিকটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আমি যখন ভার্ব ইউজ করব তখন কোন ফর্ম ব্যবহার করাটা ভার্বের জন্য ওই সেন্টেন্সের ক্ষেত্রে রাইট হবে, অর্থাৎ সঠিক হবে। তো সেই জন্য হচ্ছে আমাকে প্রথমে ভার্ব সম্পর্কে জানতে হবে, ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। এর পরবর্তীতে ভার্বের মধ্যে আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, কনজাগেশন অফ ভার্ব এবং সর্বোপরি হচ্ছে টেন্স। এই 5টা টপিক যদি আমার জানা থাকে, অর্থাৎ ভার্বের মধ্যে এই 5টা বিষয় যদি আমার জানা থাকে, তাহলে আমি মোটামুটি রাইট ফর্ম ভার্ব বোঝার জন্য বা পড়ার জন্য বা রাইট ফর্ম ইউজ করার জন্য ভার্বের আমি মোটামুটি একটা ওয়েল প্রিপারেশন আগে থেকে নিয়ে নিলাম, পূর্ব প্রস্তুতি যেটাকে আমরা বলি। তাহলে এই বিষয়গুলো যদি তোমার না জানা থাকে তাহলে আমি মনে করি এখনই একটু জেনে নেওয়াটা খুবই জরুরি। আর আমি মনে করি আমি এই ক্লাসে আলোচনা করতে পারতাম, বাট ক্লাসটা লেন্থি হয়ে যাবে অনেক, যেহেতু ইতিমধ্যেই তোমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত তোমরা এই বিষয়গুলো কিছুটা হলেও পড়েছো। যার কারণ হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে সরাসরি হচ্ছে রাইট ফর্ম ভার্বের নিয়মগুলোতে চলে যাব। তো আমাদের প্রথম রুল আজকের, বাক্যে যদি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, বাক্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওইখানে যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কি হয়? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়। এরা কারা? যেমন হি, শি, ইট, এগুলো হচ্ছে কি থার্ড পারসন এবং এগুলো হচ্ছে একক, মানে সিঙ্গুলার। হি বলতে একজনকে বোঝাচ্ছি, একজন ছেলে, শি বলতে একজন মেয়ে, আর ইট দ্বারা আমরা বস্তুবাচক নির্দেশ করি, অর্থাৎ কোনো বস্তুকে নির্দেশ করি। তাহলে এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়া যে কোনো ব্যক্তি বা বস্তু, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর নাম বোঝাচ্ছে। যেমন কি হতে পারে? যেমন আমি বলতে পারি রহিম, তারপর বলতে পারি করিম। এগুলো হচ্ছে কি থার্ড পারসন এবং সিঙ্গুলার, থার্ড পারসন এবং সিঙ্গুলার। এইগুলা যদি থাকে তাহলে আমরা কি করি? সাধারণত ভার্বের শেষে এস বা ইএস যোগ করা হয়। এখন এই নিয়মটা তোমরা হচ্ছে ক্লাস 6 থেকেই জানো, অর্থাৎ ক্লাস 6 থেকে 10, 11 তোমরা এগুলো পড়ে আসছো। তারপরেও কেন আনলাম আমি? কারণ ওই যে বললাম বেসিক থেকে শুরু করছি একদম। তাহলে ভার্বের শেষে কি হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়? এস অথবা ইএস। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো যে কখন কিভাবে কি ইউজ করতে হয়। যদি ভার্বের শেষে ওয়াই থাকে, কি থাকে? ওয়াই থাকে, এবং এই ওয়াই এর পূর্বে যদি হচ্ছে একটা কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াই এর পরিবর্তে আমরা ব্যবহার করব আইইএস। কি ইউজ করব ওয়াই এর পরিবর্তে? তখন আইইএস। কেন? কখন? যখন আমরা দেখব ভার্বের শেষে ওয়াই আছে এবং এর আগে একটা কনসোনেন্ট আছে। এছাড়া যদি ভার্বের শেষে এসএইচ, এসএস, সিএইচ, এক্স, ও এগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে কি যুক্ত করব? ইএস যুক্ত করব। কি যুক্ত করব? ইএস যুক্ত করব। এক্সাম্পল দিয়ে দেখা যাক। যেমন এখানে বলা আছে হি ক্যাচ, তাহলে শেষে কি আছে? সিএইচ। সিএইচ থাকলে আমরা কি ইউজ করি? ইএস ইউজ করি। তারপরে এখানে আছে রিড, তাহলে এখানে আলাদা করে কোনো নিয়মের প্রয়োজন নাই, শুধু একটা এস বসায় দিলে আমার হয়ে যাচ্ছে। এরপরে আছে স্টাডি, এই যে ওয়াই আছে, এই ওয়াই আছে এবং ওয়াই এর আগে কি বলছিলাম? যদি কনসোনেন্ট থাকে, এই যে ডি হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট যদি থাকে তাহলে এই ওয়াই এর পরিবর্তে আমরা কি ইউজ করব? আইইএস ইউজ করব, এই যে এটা, হ্যাঁ, এই ওয়াই কে উঠাই দিয়া। এরপরে হচ্ছে মিলা ফিক্স দ্য প্রবলেম, তাহলে এখানে আছে শেষে এক্স। আমরা কি বলেছিলাম যে শেষে যদি হচ্ছে এক্স থাকে তাহলেও আমরা কি ইউজ করব? ইএস ইউজ করব। এবার এই নিয়মটার সাথে আমরা আনসারগুলো একটু
মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখা যাক কি হয়। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম সিএইচ যদি থাকে তাহলে আমরা শুধু ইএস যুক্ত করি। কি যুক্ত করি? ইএস যুক্ত করি। এরপরে এখানে যেহেতু আলাদা করে কোনো নিয়ম ছিল না, এই জন্য ডি এর পরে শুধু এস যুক্ত করে দিয়েছি। এরপরে স্টাডি, এই যে ওয়াই, এই ওয়াই এর আগে আছে কি? ডি, কনসোনেন্ট। তাহলে এই জন্য আমরা কি করেছি? ওয়াইটাকে চেঞ্জ করে আইইএস ইউজ করেছি। আর এখানে ছিল ফিক্স, তাহলে আমরা বলছিলাম এক্স থাকলে পরে আমরা ইএস ইউজ করি, তাহলে সেই জন্য হচ্ছে আমরা কি করলাম? এখানে ইএস যুক্ত করলাম, ফিক্সেস দ্য প্রবলেম। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রুল, যে কি যদি বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে আমরা কি ইউজ করি? এস অথবা ইএস যুক্ত করি। কি যুক্ত করি? এস অথবা ইএস যুক্ত করি। এবার আমরা দেখব হচ্ছে রুল নাম্বার 2। বাক্যে যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অথবা অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা করি এটা যদি বোঝায়, অথবা যদি কোনো কিছু চিরন্তন সত্য হয়, এরকম বাক্য যদি থাকে তাহলে সেটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে আমরা হচ্ছে ওই নাম যেটা আছে, প্রথম নিয়ম যেটা আছে ওই নিয়মটা হচ্ছে আমরা ইউজ করব। যেমন কি এখানে দেখো, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, যে পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা হচ্ছে একটা কি? চিরন্তন সত্য। এটা একটা কি? চিরন্তন সত্য। আবার আমি যদি বলি মাই ফাদার গো টু দ্য মার্কেট ডেইলি, আমার বাবা প্রতিদিন বাজারে যায়, এটা একটা অভ্যাসগত কর্ম বা অভ্যাসগতভাবে সত্য। তাহলে এই দুটো বাক্যর ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। তাহলে এখানে আছে দ্য আর্থ, তাহলে আমার এখানে যেহেতু অলরেডি ই আছে তাহলে আমার শুধু একটা এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে, কারণ আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে মাই ফাদারও কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে ফাদার। তাহলে ফাদার কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার নিয়ম আগেরটাই থাকবে। তাহলে যেহেতু শেষে ও আছে তাহলে আমরা কি ইউজ করলাম? ইএস ইউজ করলাম। কি ইউজ করলাম? ইএস। তাহলে এইটা হচ্ছে কি? চিরন্তন সত্য অথবা অভ্যাসগত যদি সত্য থাকে বাক্যে তাহলে আমরা এই নিয়মটা অনুসরণ করব। এরপরে হচ্ছে আমাদের রোল নাম্বার 3। রোল নাম্বার 3 তে বলা হয়েছে যে যদি বাক্যে কোনো সময়ের উল্লেখ না থাকে, অর্থাৎ একটা বাক্য লেখা হয়েছে কিন্তু এখানে কোনো সময়ের উল্লেখ নাই, যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা সেটা ইউজ করি। এই ক্ষেত্রে বাক্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি অ্যাডভার্বগুলা থাকে। অর্থাৎ এইগুলো আছে, তার মানে হচ্ছে এখানে কোনো স্পেসিফিক টাইম উল্লেখ করা নাই, সময় উল্লেখ করা নাই, যেটা গতকাল বা আগামীকাল এরকম কোনো সময় উল্লেখ করা নাই। এগুলো সাধারণ অর্থেই আমরা জাস্ট ব্যবহার করি। তাহলে এরকম যদি বাক্য থাকে তাহলে হচ্ছে আমরা কি করব এটা একটু দেখি। যেমন এই বাক্যে আছে ইউজুয়ালি রিয়া গো টু স্কুল বাই বাস, যে সাধারণত রিয়া কি করে? স্কুলে বাসে করে যায়। তাহলে এখানে আছে ইউজুয়ালি, এখানে আছে জেনারেলি। তাহলে ইউজুয়ালি, জেনারেলি এগুলো থাকলে আমরা কোনো টাইম ফ্রেম দেখি না, এখানে কোনো টাইম দেখি না। যদি টাইম না দেখি তাহলে ওটা আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে করব। তাহলে সেই ক্ষেত্রে আমার নিয়ম আগের মতোই হবে, যেহেতু রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গো এর সাথে আমি যদি জাস্ট ইএস যুক্ত করে দেই তাহলে আমার ভার্বের রাইট ফর্ম হয়ে যাবে। আবার যদি বলি এ রিভার অরিজিনেট, তাহলে এখানে অলরেডি ই আছে, রিভারও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেম নিয়মে হচ্ছে আমার এখানে শুধু এস যুক্ত করে দেব, যেহেতু অলরেডি শেষে ই আছে। এরপরে হচ্ছে আমার রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ বলা হয়েছে যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, কি থাকে? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে সেটা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এটা একটা টেন্স, যে টেন্সটা তোমরা জানো সেটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি নিয়ম? যে ভার্বের আগে যদি হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড যেটাই বলো, এটা যদি থাকে তাহলে হচ্ছে সেখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। কি ইউজ করব? পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এখানে আমরা ইউজ করব। একটু দেখা যাক প্র্যাকটিস। যেমন বলা হয়েছে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এখানে হ্যাজ আছে, কি আছে? হ্যাজ আছে। তাহলে হ্যাজ যদি থাকে তাহলে আমরা ওই ফিনিশ যেটা আছে এটার পাস্ট পার্টিসিপল ইউজ করব। কি ইউজ করব? পাস্ট পার্টিসিপল। একইভাবে এখানে বলা হয়েছে উই হ্যাভ সিলেক্ট হিম ক্যাপ্টেন, তাহলে এখানে সিলেক্ট যেটা আছে
এটাও কি করতে হবে আমার V3 বা পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে আনসারগুলো দেখি। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। আরেকটা হচ্ছে উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন, উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন। এরপরে রুল নাম্বার 5, রুল নাম্বার 5-এ বলা হয়েছে যে যদি হচ্ছে বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকে তাহলে সেটাও কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেটাও কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কি বসে, ইয়েট বসে। নেগেটিভ সেন্টেন্স বলতে বোঝায় যেটা দ্বারা আমরা সাধারণত কোনো একটা জিনিস হয়নি বা করছে না এরকম একটা কিছু বোঝায় নেগেটিভ, ওই ক্ষেত্রে হচ্ছে ইয়েট বসে। যেমন এখানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখছি, আই হ্যাভেন্ট সি হিম ইয়েট, এই যে আমি তাকে এখনো দেখি নাই, তার মানে ওই যে ভার্বের কাজটা এটা এখনো হয় নাই, হয় নাই কারণে এখানে ইয়েট বসছে, কি বসছে, ইয়েট বসছে। তাহলে আই হ্যাভেন্ট সি, তাহলে এটার সি এর V3 যেটা পাস্ট পার্টিসিপল সেটা আমাকে ইউজ করতে হবে। এরপরে বলা হচ্ছে রিসেন্টলি, তাহলে ওই যে আমরা কি বলছি রিসেন্টলি যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এরপরে বলা হয়েছে অলরেডি যদি থাকে, কি থাকে অলরেডি, তাহলেও কি হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমার আনসারগুলো দেখা যাক। তাহলে আই হ্যাভেন্ট সিন, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটা হচ্ছে কি সিন, আই হ্যাভেন্ট সিন হিম ইয়েট। এরপরে রিসেন্টলি ছিল, তাহলে রিসেন্টলি থাকার কারণে আমার এখানে কি ইউজ করতে হবে, ইট হ্যাজ বিন এ ট্র্যাডিশন টু অর্গানাইজ এ বার্থডে পার্টি, তাহলে ইট হ্যাজ বিন হয়ে গেছে, এখানে ইট বি ছিল, এখানে যেহেতু রিসেন্টলি, একটু ভালো করে খেয়াল করো রিসেন্টলি আছে তার মানে ওইটা আমাকে বুঝতে হবে এটা কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সেখানে কি থাকবে, হ্যাভ, সেখানে হচ্ছে কি থাকবে টু হ্যাভ ভার্ব যেটা প্লাস হচ্ছে আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে আমার মেইন স্ট্রাকচার। আর মেইন স্ট্রাকচার আমাকে ফলো করতে গেলে এখানে ইটের পরে সরাসরি বি দেওয়া আছে, ইটের পরে কি দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে বি হচ্ছে আমার এই জায়গায় মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব যেটা ওইটার পাস্ট পার্টিসিপল আমি ইউজ করবো, তাহলে বি এর যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে কি বিন। আর যেহেতু আমার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মানে এর আগে অবশ্যই আমাকে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড ইউজ করতে হবে। তাহলে এখানে আমাকে যেহেতু রিসেন্টলি আছে তাহলে হচ্ছে আমাকে এখানে কি ইউজ করতে হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হয় হ্যাভ না হলে হ্যাজ। তাহলে যেহেতু সাবজেক্ট হচ্ছে আমার ইট তাহলে আমি অবশ্যই হ্যাভ ইউজ করবো না, কি ইউজ করবো, হ্যাজ। সেই কারণে আনসার হয়েছে ইট হ্যাজ বিন আ ট্র্যাডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। এরপরে লাস্ট যেটা, ব্রাজিল হ্যাজ অলরেডি ওয়ান 5 ওয়ার্ল্ড কাপস, তাহলে এখানে অলরেডি শব্দটা উল্লেখ আছে, কি আছে, অলরেডি শব্দটা উল্লেখ আছে। যদি তাই থাকে তাহলে হচ্ছে আমরা এটা বুঝে নিব কি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এই কারণে এখানে হ্যাজ, এই যেটা যেটা ছিল হ্যাজ অলরেডি আছে, তাহলে এখানে উইন যেটা আছে এটার V3 হচ্ছে কি ওন, উইনের V3 হচ্ছে কি ওন। তাহলে এইভাবে হচ্ছে আমার রুল নাম্বার 5 অনুসরণ করতে হবে। এরপরে হচ্ছে রুল নাম্বার 6। এইবার আসা যাক, আমরা এতক্ষণ পরে আসলাম যে কোনো টাইম ফ্রেম উল্লেখ থাকে না বা কোনো জাস্ট নির্দিষ্ট অ্যাডভার্ব কিছু থাকলে আমরা হচ্ছে ওইটাকে বলি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো থাকলে আমরা ধরেই নিব যে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, কি টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এইগুলো কি কি, যেমন ইয়েস্টারডে, এগো, আর্লিয়ার, লং, সিন্স, লাস্ট এগুলো যুক্ত, আবার হচ্ছে প্রিভিয়াস যুক্ত। ওয়েল এইখানে হচ্ছে এগো, লং এগো শব্দটা হয়, বাট লং সিন্স, লং এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা বুঝে নিব সেটা পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে এইগুলো থাকলে আমার কি ইউজ হবে, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এক্সাম্পল দেখা যাক, আই ভিজিট দ্য প্লেস 5 ইয়ার্স এগো, 5 বছর আগে দেখে আসছে, তার মানে অতীতের ঘটনা। তাহলে অতীতের ঘটনা যদি হয় তাহলে আমরা ভিজিটের জায়গায় কি ইউজ করব, পাস্ট ফর্ম ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, পাস্ট ফর্ম। তাহলে কি হবে সেটা ভিজিটেড, তাই না। এরপরে আই সি হিম ইয়েস্টারডে, তাহলে এখানে আছে ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে আমরা কি বুঝি সেটা কোন টেন্সে যাবে, পাস্ট টেন্সে যাবে। কারণ আমরা দেখেছি কি অতীত নির্দেশক শব্দগুচ্ছ বা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো থাকলে আমরা বুঝি সেটা কি, যে টেন্সটা আমার পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। ইয়েস্টারডে, এগো, আর্লিয়ার, লং, সিন্স, তারপর হচ্ছে লাস্ট যুক্ত অথবা প্রিভিয়াস যুক্ত, এগুলা যদি থাকে। এরপরে লাস্ট যেটা, এটা বলছে লাস্ট ইয়ার, এখানে উল্লেখ করে দিছে লাস্ট, তাহলে লাস্ট আছে তার মানে আমরা বুঝে নিব সেটা কি কোন টেন্সে আছে, অতীতে অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্স যদি হয় লাস্ট ইয়ার,
কারণ ওয়াচ দিস ড্রামা। তাহলে এখানে কি হবে, পাস্ট টেন্সে নিয়ে যাবো। তাহলে ওয়াচেরও কি ইউজ করতে হবে, আমার পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে আছে আই ভিজিট, তাহলে ওইটা কি হয়ে যাবে, ভিজিটেড। কি হয়ে যাবে, ভিজিটেড। এরপর আই স হিম ইয়েস্টারডে, এই সি হিম যেটা এটা হয়ে যাবে স হিম ইয়েস্টারডে। আর লাস্ট ইয়ার কারণ ওয়াচ, ওটা হয়ে যাবে কি, ওয়াচড। কি হয়ে যাবে, ওয়াচড। তাহলে এটা হচ্ছে আমার রুল নাম্বার 6। এবার আসা যাক রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ কি বলা হয়েছে যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, কি থাকে, দুইটা ভার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ যেটা হচ্ছে আমার ভার্বটা হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দেবে প্রশ্নের ভিতরে, ওইটাকে হচ্ছে আমার ওইটার সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অর্থাৎ আইদার সেখানে আমার ভার্বের সাথে আইএনজি অথবা টু ভার্ব অ্যাড করতে হবে। এইখানে উল্লেখ্য যে জেরান্ড যেটা মানে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জেরান্ড। আর যদি হচ্ছে টু প্লাস ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। এই জন্য বলছে যে জেরান্ডের ভার্বগুলো ছাড়া সব ক্ষেত্রেই ইনফিনিটিভ ব্যবহার করা যায়। তাহলে এখন শুধু আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমাকে জেরান্ড ইউজ করতে হবে। অর্থাৎ কোন ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে ওই ভার্বটাকে আমি হচ্ছে জেরান্ড বানাবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে এক্সাম্পলগুলো দেখা যাক। যেমন এখানে বলা হয়েছে হি লাইকস প্লে ক্রিকেট। তাহলে এখানে লাইকস হচ্ছে অলরেডি একটা ভার্ব আছে, এরপর আরো একটা ভার্ব ইউজ করা হয়েছে কি, প্লে। এরপর আরো একটা ভার্ব ইউজ করা হয়েছে কি, প্লে। তাহলে দুইটা ভার্ব আছে, তাহলে যে ভার্বটা ব্র্যাকেটে আছে সেই ভার্বের সাথে আমরা কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব অথবা টু প্লাস ভার্ব যুক্ত করব। তাহলে লাইকস এর পরে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। কি যুক্ত করি, আইএনজি যুক্ত করি। এরপরে বলা হয়েছে হি অর শি স্টার্টেড টেক প্রিপারেশন এ ফিউ ডেজ এগো। তাহলে স্টার্ট থাকলে পরেও এরপরে হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। কি যুক্ত করি, আইএনজি যুক্ত করি। তাহলে আনসার হচ্ছে কি, যে হি লাইকস টু প্লে অথবা প্লেইং ক্রিকেট। এখানে লাইকের বিষয়টা হচ্ছে সাধারণত আমরা আইএনজি যুক্ত করি, তবে এখানে টু প্লাস ভার্বও যদি মানে টু প্লেও যদি আমরা ব্যবহার করি তাহলেও এটা ভুল হয় না, দুইটাই কারেক্ট। বাট মোস্ট কারেক্ট হচ্ছে এটা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ইউজ করি। তারপরে হি অর শি স্টার্টেড টেকিং প্রিপারেশন এ ফিউ ডেজ এগো। তাহলে স্টার্টেড যেহেতু আছে এরপরে আমরা ভার্বের সাথে কি ইউজ করব, আইএনজি যুক্ত করব। তাহলে সেটা কি হয়ে যাবে, টেকিং হয়ে যাবে। কি হয়ে যাবে, টেকিং হয়ে যাবে। তাহলে এখন যে ভার্বগুলোর সাথে সবসময় জেরান্ড হয় এগুলো একটু খেয়াল করা যাক। যেমন লাইক, হেট, ডিসলাইক, প্রিফার, এগুলোর পরে যদি হচ্ছে কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক একইভাবে স্টার্ট, স্টপ, কিপ, কোয়াইট, ফিনিশ, এরপর কনসিডার, অ্যাডমিট, রিগ্রেট, অ্যাভয়েড, রিস্ক, রেসিস্ট, মাইন্ড। এখন এতগুলো শব্দ একসাথে মুখস্থ করা সম্ভব না, যার কারণে হচ্ছে আমরা কিছু ক্যাটাগরি করে দিয়েছি। যে পছন্দ অপছন্দ যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটা ইউজ করব। অভ্যাস, চালু বা বন্ধ এটা যদি হয় তাহলে এটা মানসিক সিদ্ধান্তের ক্ষেত্রে, যেমন কনসিডার, অ্যাডমিট, রিগ্রেট, অ্যাভয়েড। আর সর্বশেষ হচ্ছে ঝুঁকি অথবা বাধা, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই জিনিসটা অর্থাৎ জেরান্ড যেটা এটা হচ্ছে আমরা ইউজ করব। এরপর কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে হচ্ছে ইনফিনিটিভ হয়, তবে সাধারণত এই ভার্বের বাইরে যদি আমরা হচ্ছে ইনফিনিটিভ ইউজ করি সমস্যা হবে না। বাট স্টিল তোমরা চাইলে এই ওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে এই ওয়ার্ডগুলো থাকলে সবসময় সেখানে হচ্ছে কি হবে, আমার ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে জেরান্ড আর এই হচ্ছে ইনফিনিটিভ, পুরোটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এবার হচ্ছে আমরা পরের নিয়মে যাই। রুল নাম্বার 8, বাক্যে যদি হ্যাড বেটার কি থাকে, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদির পরে যদি হচ্ছে কোনো ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে ওই ভার্বের বেস ফ্রম ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, বেস ফ্রম ইউজ করতে হবে। বেস ফ্রম, বেস ফ্রম কি, যেমন আমি যদি একটা ভার্ব লিখি গো তাহলে সেটা গোই থাকতে হবে, এটাই হচ্ছে তার বেস ফর্ম। পাস্ট ফর্মও না, পাস্ট পার্টিসিপলও না, আবার এস বা ইএসও যুক্ত করা যাবে না, যেভাবে আছে সেভাবে ইউজ করতে হবে। তাহলে এক্সাম্পল দেখা যাক, যেমন ইউ হ্যাড বেটার টেক রেস্ট। তাহলে এখানে যে ভার্ব দেওয়া আছে এখানে এইটাই হবে রাইট ফর্ম। আবার বলা হয়েছে আই উইল নট লেট ইউ, তাহলে এই যে লেট আছে তাহলে এখানেও আমার কি ইউজ করতে হবে, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যে ফর্ম দেওয়া আছে এই জায়গায় লিভ, ওই লিভই ইউজ করতে হবে। তাহলে প্রশ্ন যা আনসারও মূলত তাই, প্রশ্ন যা আনসারও তাই।
যদি হচ্ছে ভার্বের ফর্ম ওইখানে চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে মানে প্রশ্ন যদি চেঞ্জ করে দেয়, যেমন এখানে টেক না দিয়ে যদি টুক দিয়ে দেয়, তাহলেও কিন্তু আমাকে ঘুরে ফিরে টেকে আসতে হবে। কি করতে হবে? টেকে আসতে হবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমাকে ভার্বের যে বেস ফর্ম, ওই বেজে ফিরে যেতে হবে, অর্থাৎ বেসটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমরা হয়তো কোনো একটা ক্লাসে বলেছিলাম, যে বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম যখন আমরা ইউজ করি তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে সেটার সাথে এস অথবা ইএস যুক্ত করি, কিন্তু যখন হচ্ছে আমরা এই বেস ফর্ম ইউজ করি তখন হচ্ছে আমরা ওটার সাথে এস অথবা ইএস যুক্ত করি না। সাবজেক্ট যদি আগে হি থাকে তারপরেও হচ্ছে আমরা ওই বেস ফর্ম যদি ইউজ করতে হয় আমাকে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা ওইটা এস বা ইএস যুক্ত করি না। এটা যখন আমরা সাবজাংটিভ করব তখন হচ্ছে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে হি এর পরে কখন গো হয়। এরপর রুল নাম্বার 9, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, কি থাকে? উড দ্যাট থাকে, তাহলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্বের বেস ফর্ম বসে। সাধারণত কুড একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্মই হয়। তাহলে যেহেতু আমরা এখানে কুড ইউজ করব সাবজেক্টের পরে, তাহলে কুডের পরে সাধারণত যে ভার্বটা বসবে সেটার আমরা বেস ফর্ম ইউজ করতে হবে। এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পলে বলা হয়েছে উড দ্যাট আই সি এ টাইগার, উড দ্যাট রাহিম উইন দ্য রেস। তাহলে যেহেতু বাক্যের শুরুতে উড দ্যাট আছে, তাহলে আমরা সাবজেক্টের পরে কি ইউজ করব? কুড ইউজ করব। এবং কুডের পরে যেহেতু ভার্ব আমার এটা সি ইউজ করতে হবে, সি কে ইউজ করতে হবে, তাহলে কুডের পরে যদি সি ইউজ করি তাহলে কুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে সাধারণত আমরা কি করি? ভার্বের বেস ফর্ম ইউজ করি। তাহলে যা আছে তাই সি সি থাকবে। ঠিক একইভাবে উড দ্যাট রাহিম উইন দ্য রেস, তাহলে সেটা কি হয়ে যাবে? উড দ্যাট রাহিম কুড উইন দ্য রেস। কি হয়ে যাবে? কুড উইন দ্য রেস। তাহলে এইটা গেল হচ্ছে আমার রুল নাম্বার 9। এরপরে হচ্ছে রুল নাম্বার 10, যদি হচ্ছে টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কি হয়? টু বি এবং হ্যাভিং যদি থাকে তাহলে এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে দেখো দ্য ওয়ার্ক ইজ ইয়েট টু বি ডান, এই যে টু বি আছে, কি আছে? টু বি আছে। টু বি যদি থাকে তাহলে এরপরে ডু না হয়ে সেখানে কি হবে? ডান হবে। কি হবে? ডান হবে। সেই জন্য বলা হয়েছে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে V3। হ্যাভিং সি, তাহলে এটা হয়ে যাবে সিন। কি হয়ে যাবে? সিন। তাহলে আনসার দেখি, দ্য ওয়ার্ক ইজ ইয়েট টু বি ডান আর হ্যাভিং সিন। তাহলে টু বি প্লাস আর হচ্ছে কি হ্যাভিং, টু বি আর হচ্ছে কি হ্যাভিং, এগুলোর পরে সবসময় কি হয়? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর হচ্ছে রুল নাম্বার 11। রুল নাম্বার 11-এ বলা হয়েছে যে যে ভার্বটা আমার প্রশ্নে আসবে সেটার আগে যদি হচ্ছে ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নট ওয়ার্থ, মাইন্ড, উইথাউট, উইথাউট একটা প্রিপোজিশন, পাস্ট এটাও একটা প্রিপোজিশন, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু। এবং প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি থাকে তাহলে ব্র্যাকেটের যে ভার্বটা থাকে, অর্থাৎ প্রশ্নে আমার যে ভার্বকে ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয় সেই ফর্ম যেটা সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ মূল ভার্বের সাথে আমার কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। এক্সাম্পল দেখা যাক, যেমন বলা হয়েছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, সেখানে আসছে উইথ এ ভিউ টু, তার উদ্দেশ্য কি? ভিজিট গ্র্যান্ডমাদার। তাহলে উইথ এ ভিউ টু আছে, ঠিক আছে, তাহলে এখানে আমার ভিজিটের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। এরপরে বলা হয়েছে উড ইউ মাইন্ড টেক, উড ইউ মাইন্ড টেক, তাহলে উড মাইন্ড আছে, তাহলে আমাকে কি ইউজ করতে হবে? টেকের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি ইউজ করতে হবে? আইএনজি ইউজ করতে হবে। তাহলে আনসার দেখা যাক যে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু ভিজিটিং গ্র্যান্ডমাদার, এখানে ভিজিটিং হচ্ছে আমার আইএনজি যুক্ত সেই ভার্ব। এরপরে বলা হয়েছে উড ইউ মাইন্ড, তাহলে এখানে হবে টেকিং। উড ইউ মাইন্ড কি? টেকিং এ কাপ অফ টি। এরপর রুল নাম্বার 12 বলা হয়েছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি যদি থাকে তাহলে এগুলোর পরে হচ্ছে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। কি হয়? ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। তবে যদি সাবজেক্ট না থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটি ইনফিনিটিভ ফর্মে বসাতে হয়। ওয়েল, এখানে একটা নিয়ম মনে রাখতে হবে, উইশ আর ফ্যান্সি বাদ, মানে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম এগুলোর পরে যদি হচ্ছে আমার সাবজেক্ট না থাকে, কি না থাকে? সাবজেক্ট না থাকে, তাহলে হচ্ছে আমার ওই ভার্বটি ইনফিনিটিভ ফর্মে বসাইতে হয়। যেমন আই ফ্যান্সি
আই টার্ন টেল। তাহলে এইখানে হচ্ছে এই যে টার্ন, এটার আগে কি আছে খেয়াল করো, ফ্যান্সি। কি আছে? ফ্যান্সি। তাহলে ফ্যান্সি যদি থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই ভার্বের আমরা কি ইউজ করব? পাস্ট ফর্ম ইউজ করব। কি ইউজ করব? পাস্ট ফর্ম ইউজ করব, অর্থাৎ V2। আর যদি হচ্ছে না থাকে, সাবজেক্ট যদি হচ্ছে না থাকে, যেমন ইট ইজ টাইমের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইট ইজ টাইমের পরে কি নাই? সাবজেক্ট নাই। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব ইনফিনিটিভ, টু গো। টু গো। এখন মনে রাখা ভালো, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু আমরা সেটা আবার ওই পাস্ট ফর্মেই ইউজ করব। তাহলে এখানে আমার আনসার হইতো কি? টু। তাহলে এখানে আমার আনসারটা খেয়াল করো যে আই ফ্যান্সি, আই টার্ন টেল, ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন। এরপর ইট ইজ টাইম, যেহেতু এখানে সাবজেক্ট নাই সে কারণে এখানে আমার ইনফিনিটিভ হয়েছে। কি হয়েছে? টু গো। কি হয়েছে? টু গো। কেন? সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট থাকতো এখানে, যদি বলতো ইট ইজ টাইম, তারপরে যদি হচ্ছে একটা সাবজেক্ট দিয়ে দিত উই ড্যাশ, তাহলে সেক্ষেত্রে আমরা গো ইউজ না করে কি ইউজ করতাম? উই ওয়েন্ট। কি ইউজ করতাম? ওয়েন্ট। তাহলে এটা হচ্ছে কি আমার এই সাবজেক্ট যদি থাকতো, তাইলে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। এরপর হচ্ছে রুল নাম্বার 13। রুল নাম্বার 13-এ বলা হয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে তাহলে ওই মূল ভার্বটি প্রেজেন্ট টেন্সে হবে। তবে বাক্যটি প্যাসিভ ভয়েস হলে বি প্লাস V3 হবে, অর্থাৎ বি ভার্ব বসবে প্লাস হচ্ছে কি হবে? ওই V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ হবে। এক্সাম্পল, যেমন বলা হয়েছে এভরিওয়ান শুড নো দ্যাট ইন্ডাস্ট্রি বি দ্য কি টু সাকসেস। তাহলে এখানে আমি প্যাসিভ স্ট্রাকচার দেখি না। কি দেখি না? প্যাসিভ স্ট্রাকচার দেখি না। তাহলে যদি প্যাসিভ স্ট্রাকচার না হয়, তাহলে এখানে আমার আলাদা করে বলার কিছু নাই। তাহলে বি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইজ ইউজ করব। কি ইউজ করব? ইজ ইউজ করব, যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে শুড আছে, সেই কারণে এখানে নো হয়েছে। এভরিওয়ান শুড নো, এভরিওয়ান শুড নো। তো প্রেজেন্ট টেন্স যেহেতু, তাহলে এখানে আমরা শুড আছে সেই জন্য প্রেজেন্ট টেন্স, আর ওই প্রেজেন্ট টেন্সের সূত্রে এখানে ইজ বসিয়েছি। কি বসিয়েছি? ইজ বসিয়েছি। যেহেতু আমার পুরো নিয়মটা মাথায় রাখতে হবে, যেহেতু আমি বলেছিলাম শুড থাকলে পরে সাধারণত আমরা মডেল অক্সিলারি, যেহেতু তাহলে ওইগুলোর পরে তো ভার্বের বেস ফর্মই ইউজ করব। কিন্তু যেহেতু হচ্ছে এখানে আমার বলা হয়েছে যে এগুলো যদি থাকে তাহলে ওটা প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে ওই যে দ্যাটের পরে যে আমার ক্লজটা আছে সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজের যে টেন্স সেটা আমরা প্রেজেন্ট টেন্সে করব। কি টেন্সে করব? প্রেজেন্ট টেন্সে করব। সেই জন্য হচ্ছে এখানে এই প্রশ্নটা দেওয়া। এরপরে বলা হয়েছে অ্যাঙ্গার মে কম্পেয়ার টু ফায়ার। ওয়েল, এইখানে একটা জটিলতা অনেকের মাঝে দেখা যায়। অ্যাঙ্গার একটা সাবজেক্ট, ভেরি গুড। মে কম্পেয়ার, এখন মে আছে, মে একটা মডেল অক্সিলারি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা হচ্ছে মেয়ের পরে কি করব? আমরা ওই মডেল অক্সিলারি নিয়ম অনুসারে ভার্বের বেস ফর্ম ইউজ করবো, তাই না? কম্পেয়ার। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট কি? এই যে কম্পেয়ারের কাজ, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, ফায়ার মানে হচ্ছে আগুন, তাহলে রাগকে হচ্ছে আমরা আগুনের সাথে তুলনা করতেছি। এখন সাধারণত সাবজেক্টের যে কাজ সেটা যদি সাবজেক্ট নিজেই করে, তাহলে হচ্ছে সেটা আমার অ্যাক্টিভ ভয়েসে হয়। কি হয়? অ্যাক্টিভ ভয়েসে হয়। যেমন অ্যাঙ্গার নিজে নিজে যদি কম্পেয়ার করতে পারতো ফায়ারের সাথে, তাহলে সেটা হচ্ছে আমার কি হইতো? অ্যাক্টিভ ভয়েস হইতো। কিন্তু এই কম্পেয়ারের কাজ অ্যাঙ্গার নিজে নিজে করতে পারে না, রাগ নিজে নিজে তুলনা করতে পারে না, আরেকজন এসে তুলনা করে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি এসে সেটা তুলনা করে। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে নাই। কোন ভয়েসে নাই? অ্যাক্টিভ ভয়েসে নাই। আছে কোন ভয়েসে? প্যাসিভ ভয়েসে। কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে। আমরা কি বলেছিলাম? যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা বি প্লাস হচ্ছে V3 ইউজ করব। কি ইউজ করব? বি প্লাস V3 ইউজ করব। তার মানে মে, তারপর আমরা একটা বি ভার্ব ইউজ করব, প্লাস হচ্ছে কম্পেয়ারের V3 যেটা, সেটা ইউজ করব। এরপরে বলা হচ্ছে উই শ্যাল রিমেম্বার দিস মেমোরি। তাহলে এখানে শ্যালের পরে রিমেম্বার, ওইটা আমরা নিয়ম জানি। তাহলে এখন আনসার দেখা যাক। এভরিওয়ান শুড নো দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড। কি হবে? বি কম্পেয়ার্ড টু ফায়ার। এরপরে উই শ্যাল রিমেম্বার। উই শ্যাল কি? রিমেম্বার। আমরা এখানেও দেখেছি ভার্বের বেস ফর্ম ইউজ করেছি, সেই জন্য 3 নাম্বার এক্সাম্পল যেটা, এটা আমরা হচ্ছে ওইভাবে আর আলাদা করে আলোচনা করলাম না। শুধু এই নিয়মটা মনে রাখলেই যথেষ্ট যে মডাল অক্সিলারি থাকলে এরপরে যে ভার্বটা বসে সাধারণত সেটা কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তবে
যদি হচ্ছে সে দেখি সেই বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওইখানে বি প্লাস ভি থ্রি ইউজ করবো, বি প্লাস ভি থ্রি ইউজ করবো এখানে যেভাবে করেছি, বি কম্পেয়ার টু ফায়ার। এরপরে রুল নাম্বার 14, রুল নাম্বার 14-এ বলা হয়েছে ব্র্যাকেটের পূর্বে, কি বলা হয়েছে, ব্র্যাকেটের পূর্বের অংশ অর্থাৎ মেইন ক্লজ যেটা বা প্রিন্সিপাল ক্লজ, এটার ভার্ব যদি হচ্ছে পাস্ট টেন্সে থাকে, কি থাকে, পাস্ট টেন্সে থাকে, এবং পরের অংশে কোনো সময়ের অর্থাৎ নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি যদি উল্লেখ থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড ইউজ করতে হয় অথবা শুড ইউজ করতে হয়, এবং যে ভার্ব থাকে সেই ভার্বের হচ্ছে বেস ফর্ম ইউজ করতে হয়। একটা এক্সাম্পল দিয়ে সহজে বোঝা যায়, যেমন বলা হয়েছে জয় সেড দ্যাট, আমরা ন্যারেশনে দেখেছি তাই না, জয় সেড দ্যাট হি গো হোম দ্য নেক্সট ডে। আমি আশা করি এতক্ষণে তোমরা বুঝে ফেলেছো, যারা ন্যারেশন পড়েছো তারা তো বুঝতে পারছো এখন কি হবে। তাহলে নেক্সট ডে আছে, আবার এখানে আছে সেইড, কি আছে, সেইড আছে, তার মানে আগে হচ্ছে আমার পাস্ট টেন্স, তার মানে কথাটা অতীতের কথা, সে আগে বলেছিল, সে ওইভাবে যাবে। তাহলে ওইভাবে যদি আমার বোঝায় তাহলে এই নেক্সট ডে মানে ফিউচার না, এই নেক্সট ডে মানে কি না, ফিউচার না। তাহলে ফিউচার যদি না হয় সেক্ষেত্রে আমার গো না হয়ে আমাকে এই নিয়ম ফলো করতে হবে যে উড অথবা শুড ইউজ করে তারপর হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এরপরে নীলা সেইট, তাহলে এখানেও হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা হচ্ছে কি, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, এখানেও পাস্ট টেন্সে ছিল মেইন ক্লজ, এখানেও মেইন ক্লজ পাস্ট টেন্সে আছে। তাহলে এর পরের ক্লজে যদি হচ্ছে আমরা এই যে দেখি নেক্সট ডে দেখি, তারপর হচ্ছে একটা ফিউচার ইভেন্ট ইন দ্য ওয়েডিং, বিয়ে সামনে আসছে, বিয়ে এই একটা মোমেন্ট হচ্ছে, তাহলে আমরা হচ্ছে আরো একটু প্রিসাইজ করি, প্রিসাইজ করার জন্য আমরা এখানে দিতে পারি দ্য নেক্সট মান্থ, ধরো এখানে হচ্ছে আমরা নেক্সট মান্থ ইউজ করলাম, বা এখানে ধরো নেক্সট মান্থ আছে, তাহলে নেক্সট মান্থ যদি থাকে শেষে তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে আমাকে কি ইউজ করতে হবে, উড ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, উড ইউজ করতে হবে। তাহলে আনসার জয় সেড দ্যাট হি উড গো, আর এখানে হচ্ছে নীলা সেড দ্যাট শি উড ওয়্যার, ঠিক আছে, কি হবে, শি উড ওয়্যার। তাহলে এখানে হচ্ছে পাস্টের ঘটনা বোঝাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা এই শব্দগুলা দেখলাম যে পরের কোনো সময়ের যদি উল্লেখ থাকে, এরকম ইত্যাদি দেওয়া হয়েছে এই কারণেই যে যেমন বিবাহ সামনে হবে, এরকম একটা মোমেন্ট বুঝাইতেই হচ্ছে এটা ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে রুল নাম্বার 15, রুল নাম্বার 15-এ বলা হয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যদি থাকে, এইগুলো টু বি ভার্ব যেগুলো, এগুলোকে কি বলে, আমরা টু বি ভার্ব বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই টু বি ভার্বগুলো যদি থাকে এবং এরপরে যদি হচ্ছে প্যাসিভ ভয়েস হয়, সেটা যদি কি হয়, প্যাসিভ ভয়েস হয়, তাহলে হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করি। তবে অ্যাক্টিভ ভয়েস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। আচ্ছা, এই দুইটা বাক্য হচ্ছে একটু বোঝা দরকার। অ্যাক্টিভ ভয়েস হইলে বি ভার্বের সাথে, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর যদি হচ্ছে প্যাসিভ ভয়েস হয় তাহলে বি ভার্বের পরে সেখানে কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। যেমন আই এম, এখানে কি আছে, বি ভার্ব আছে, কি আছে, বি ভার্ব আছে, তাহলে এখানে প্লে ক্রিকেট, কি করছে, ক্রিকেট খেলছে, তাহলে যে সাবজেক্ট আই সে নিজে কিন্তু ক্রিকেট খেলতে পারে। ভার্বের কাজটা যদি সাবজেক্ট নিজেই করে তাহলে সেটা আমার হয় অ্যাক্টিভ ভয়েস, কি হয়, অ্যাক্টিভ ভয়েস হয়। আর যদি হচ্ছে এইখানে বাক্যটা খেয়াল করো, ক্রিকেট ইজ প্লে বাই মি, ক্রিকেট ইজ প্লে বাই মি, তাহলে ক্রিকেট আমার দ্বারা খেলা হয়। এখন ক্রিকেটে যে ভার্বের যে কাজ খেলা, এটা কি ক্রিকেট নিজে নিজে করতে পারবে, পারবে না। যদি না পারে তাহলে এখানে বি ভার্ব যেটা আছে এটার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। কেন, কারণ সাবজেক্ট কাজটা নিজে করে নাই, আরেকজন করছে, তাই না, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, কি ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করি, আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তাহলে আনসার দেখি, আই এম প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেইড বাই মি, ক্রিকেট ইজ প্লেইড বাই মি। এরপর রুল নাম্বার 16, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, চলমান আছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্পেশালি এইসব বাক্যের ক্ষেত্রে আমরা শেষে সিন্স এবং ফরের ইউজ দেখি, কি দেখি, সিন্স এবং ফর এটার ইউজ দেখি। এরপরে হচ্ছে একটা টাইমের ফ্রেজ দেখি, টাইম রিলেটেড যে ফ্রেজগুলো আছে সেগুলো দেখি, যেমন
লাস্ট মানডে কিংবা শুধু মানডে অথবা কোনো একটা সাল দেখি আমরা, হ্যাঁ, এগুলো। যেমন আই স্লিপ ফর 3 আওয়ার্স, তাহলে এখানে ফর 3 আওয়ার্স, আমি আগে ঘুমিয়েছিলাম এবং 3 ঘন্টা ধরে ঘুমিয়েছি শুধু। তাহলে কি হবে, এখানে নিয়মটা আমার কি যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আচ্ছা আনসার তো এখানে আছে। তাহলে আই হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স, আই হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স, যে আমি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। এরপর ইট রেইন সিন্স মর্নিং, এখানে বলছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে ফর অথবা সিন্স আছে, এরপর একটা টাইম ফ্রেম আছে বা টাইম ফ্রেজ আছে, তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমার এটা বুঝতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সিন্স এবং ফর এটার একটা ইউজ নিয়ে অনেকের কনফিউশন থাকে, যে কোথায় সিন্স ইউজ করবে আর কোথায় হচ্ছে ফর ইউজ করবে। সিন্স এবং সিন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা বলি কোন সময় থেকে, আর এটাতে বোঝায় হচ্ছে কতক্ষণ ধরে। আরো সহজ ভাষায় যদি বলি, আমরা দুইটা কেস দেখব। আমরা যখন বলি 5 ঘন্টা ড্যাশ বৃষ্টি হচ্ছে, তখন আমরা ওই ড্যাশের থেকে ইউজ করি নাকি ধরে ইউজ করি? 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে সঠিক নাকি 5 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে এইটা সঠিক? স্বাভাবিকভাবেই 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ধরে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ফর, যে 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আর যদি বলি সকাল ড্যাশ বৃষ্টি হচ্ছে, তাহলে তখন আমরা কি বলি, সকাল ধরে বৃষ্টি হচ্ছে নাকি সকাল থেকে বৃষ্টি হচ্ছে? তখন আমরা বলি সকাল থেকে। তাহলে থেকে যদি বোঝায় তাহলে তখন আমরা ইউজ করব কি, সিন্স। ইউজ করব সিন্স। তাহলে মেইন হচ্ছে থেকে আর ধরে। থেকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স, আর ধরে যদি বোঝায় তাহলে আমরা সেখানে ইউজ করব ফর। এটা আমরা যখন আরো হচ্ছে সিন্স পড়ার একটা আলাদা যখন আমরা হচ্ছে কোনো ইয়েতে আলোচনা করব তখন আমরা এটা আবার কথা বলবো এটা নিয়ে। এরপর হচ্ছে রুল নাম্বার 17, মেক, লেট, হ্যাভ, হেল্প, গেট ইত্যাদি যদি থাকে, এই ভার্বগুলো যখন থাকে তখন কি করতে হয়, কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে। কি করে? পজিটিভ ভার্বের কাজ করতে পারে এরা। এরা আলাদাভাবে তো বসেই, পাশাপাশি এই 5টা ভার্ব পজিটিভ ভার্ব হিসেবেও কাজ করতে পারে। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্বে হচ্ছে সাধারণত সাবজেক্ট নিজে কাজ করে না, আরেকজনকে দিয়ে করায় নেয়। অর্থাৎ যেমন হচ্ছে আমি যদি কোথাও যাই ঘুরতে এবং সেখানে যদি আমার গাড়ি নষ্ট হয়ে যায়, আমি নিজে গাড়ি ঠিক করতে পারি না, কোনো টেকনিশিয়ান দ্বারা হচ্ছে আমি সেই গাড়িটাকে ঠিক করিয়ে নিই। তাহলে ওই যে ঠিক করিয়ে নেওয়ার কাজটা, এটা কিন্তু সাবজেক্ট আরেকজনকে দিয়ে করাচ্ছে, নিজে করছে না। এই ধরনের কাজগুলো হচ্ছে কি, পজিটিভ ভার্ব করে থাকে। কি করে থাকে? পজিটিভ ভার্ব করে থাকে। যেমন মা শিশুকে দুধ খাওয়ায়, দুধটা কে খাচ্ছে? শিশু খাচ্ছে, আর খাওয়াচ্ছে কে? মা। তাহলে এই ধরনের যে ভার্বগুলা, ওইগুলো হচ্ছে কি আমরা কি ইউজ করব, কি হিসেবে ইউজ করবো? পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করে থাকি। এক্সাম্পল দেখা যাক, আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে দিলাম। আমি কিন্তু যাই নাই, আরেকজন গেছে। কে গেছে? হিম গেছে। তাহলে এটা হচ্ছে কি একটা পজিটিভ ভার্ব। এরপর বলা হয়েছে শি হেল্পড মি পাস দ্য এক্সাম, তাহলে এই যে হেল্প করেছে, কে কে করেছে? আরেকজন হেল্প করেছে, কিন্তু পাঁচটা করছে কে? আমি। পাঁচটা করছে কে? আমি। তার মানে ভার্বের যে কাজ করছে আরেকজন, কে করছে? আরেকজন করছে। আমার কাজ হচ্ছে কজ এড করা, অর্থাৎ আই লেট, আমি তাকে করতে দিয়েছি। শি হেল্প, সে সাহায্য করেছে। বাট মেইন যেটা ভার্ব, এটার কাজটা করছে কে? আরেকজন। আরেকজন করছে। পাস করার কাজটা করছি আমি, আর এখানে গো এর কাজটা করছে হিম। তাহলে এই ধরনের ভার্বগুলো হচ্ছে কি, পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। তাহলে আনসার দেখা যাক কি হবে আমরা নিয়ম অনুসারে, যে আই লেট হিম গো, আই লেট হিম গো দেয়ার, শি হেল্প মি পাস দ্য এক্সাম। এখন এইগুলা কোন নিয়মে সাধিত হয়েছে? এই নিয়মে সাধিত হয়েছে, এই 5টা পজিটিভ ভার্ব। এরপরে যদি হচ্ছে অবজেক্ট, যেটা এই যে এখানে আমরা যদি খেয়াল করি, এগুলো হচ্ছে কি অবজেক্ট, এগুলো হচ্ছে কি অবজেক্ট। আমরা অবজেক্ট কিভাবে চিনি? যদি হচ্ছে বাক্যে আমরা প্রশ্ন করি যে কাকে অথবা কি, ভার্বকে যদি হচ্ছে প্রশ্ন করি যে কাকে অথবা কি, তাহলে হচ্ছে সেখানে আমরা অবজেক্ট পাই। যেমন এখানে আমি যদি বলি আই লেট হিম গো দেয়ার, প্রশ্ন যদি করি তুমি কাকে যেতে দিয়েছো, তখন কি বলবো? তাকে, হিম। যদি বলে শি হেল্পড মি পাস দ্য এক্সাম, বলবো কাকে পাস করতে দিয়েছো? বলবে কি? মি, আমাকে। তাহলে এই যে উত্তর পাওয়া যাচ্ছে, যেটা উত্তর পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এই অবজেক্ট যদি হচ্ছে আমার ব্যক্তিবাচক হয়, তাহলে সেখানে আমার ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তারপরে হচ্ছে লেটের পরে যদি হচ্ছে ব্যক্তিবাচক থাকে, তাহলেও সেম।
একদম হ্যাভ, হেল্প, এই চারটার ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা সেম নিয়মই দেখি ভার্বের বেস ফর্ম হয়। ডিফারেন্সটা হচ্ছে গেটের ক্ষেত্রে। কি এর কিসের ক্ষেত্রে? গেটের ক্ষেত্রে। যদি গেট থাকে তাহলে সেক্ষেত্রে আমার ভার্বের বেস ফর্ম তার আগে হচ্ছে আমার টু দিতে হয়, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ইনফিনিটিভ ইউজ করতে হয়। কখন? যখন গেটের পরে ব্যক্তিবাচক থাকে। কি থাকে? গেটের পরে ব্যক্তিবাচক। আর বস্তুবাচকের ক্ষেত্রে শুধু হ্যাভ এবং গেট এই দুইটাই ব্যবহার হয়। এরা হচ্ছে প্যাসিভ পজিটিভ, এদেরকে বলা হয় প্যাসিভ পজিটিভ। এদের ক্ষেত্রে যদি হচ্ছে বস্তুবাচক থাকে তাহলে এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দুইটার ক্ষেত্রেই একই নিয়ম। কখন? হ্যাভ অথবা গেটের পরে যদি হচ্ছে বস্তুবাচক থাকে। কি থাকে? বস্তুবাচক থাকে। তাহলে আমরা দেখলাম গেটের নিয়মটা একটু বেশি স্পেশাল। তার মানে হচ্ছে যেখানেই স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে বা ব্যতিক্রম আছে, সেই জিনিসগুলাই পরীক্ষায় বারবার আসার সম্ভাবনা থাকে। তাহলে এই নিয়মটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে এক্সাম্পল দেখা যাক, আই গেট হিম। তাহলে এখানে কি হবে? টু ডু হবে। কি হবে? টু ডু হবে। ভার্বের বেস ফর্ম তো হবে, কিন্তু তার আগে একটা টু লাগবে। তাহলে কি হবে? আই গেট হিম টু ডু দা ওয়ার্ক। এরপরে হি গট হিজ কার। এবার কি আছে? হিজ কার, তার গাড়ি আছে। তাহলে গাড়ি তো ব্যক্তি না, গাড়ি হচ্ছে বস্তু। তাহলে বস্তুবাচক যদি হয় গেটের পরে, তাহলে আমরা সেটা কি দেখবো? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে এই যে রিপেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? রিপেয়ার্ড। তাহলে হি গট হিজ কার রিপেয়ার্ড বাই মি। এই নিয়মটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে আমার রোল নাম্বার 18। 18 নম্বর নিয়মে বলা আছে হোয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া, ক্রিয়া বলতে তো ভার্ব, যদি ক্রিয়া থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়। কি হয়? আইএনজি যুক্ত হয়। মানে হোয়াইলের পরে যদি হচ্ছে আমার কি থাকে? ভার্ব থাকে। কিন্তু হোয়াইলের পরের সাবজেক্ট, হোয়াইলের পরে যদি হচ্ছে সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। কোন টেন্সে হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবেই, এইটা এক প্রকার বলা যায় মাস্ট। তাহলে দেখা যাক হোয়াইল হি। তাহলে এখানে দেখো, খেয়াল করো, হোয়াইলের পরে কি আছে? হি আছে, সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে আমরা কি ইউজ করব? এটাকে পাস্ট কন্টিনিউয়াসে ইউজ করব। পাস্ট কন্টিনিউয়াসে কি করি আমরা? ওয়াজ অথবা ওয়ার, তারপরে হচ্ছে কি করি আমরা? ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, তাই না? ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। এরপরে বলা আছে এ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইল চুজ এ ফ্রেন্ড। তাহলে এখানে হোয়াইলের পরে কিন্তু সরাসরি সাবজেক্ট নাই। তাহলে দুইটা নিয়ম একটু দেখি। হোয়াইল হি, তাহলে এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে গেল। ওয়াজ ওয়াকিং। ওয়াজ হলো আমার অক্সিলারি, আর ওয়াক হচ্ছে আমার কি? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি। এরপর বলেছে এ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইল চুজ। তাহলে এখানে তো আর সাবজেক্ট নাই, তাহলে এখানে আমার ওই পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার নাই। তার মানে এখানে ওয়াজ ওয়ার ইউজ করতে হবে না, ডিরেক্ট ভার্বের সাথে আমার আইএনজি যুক্ত করলেই সেটা রাইট ফর্ম হয়ে যাবে। তাহলে সেখানে শুধু আমরা কি লিখবো? হোয়াইল চুজিং আ ফ্রেন্ড। এরপর হচ্ছে রুল নাম্বার 19, নো সুনার হ্যাড ডট 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 দেন, স্কার্সলি হ্যাড হোয়েন অথবা বিফোর, হার্ডলি হ্যাড, এরপর হচ্ছে হোয়েন। এগুলো যদি থাকে তাহলে হচ্ছে প্রথম যে ভার্ব আছে সেটার সাথে হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়, আর দ্বিতীয় ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে হয়। এক্সাম্পল দেখা যাক, যেমন বলা হয়েছে নো সুনার হ্যাড হি হেয়ার দ্য সাউন্ড। একটু সহজ করি আরো, মানে এত এত নিয়ম তো আসলে মনে রাখাও কঠিন। এখানে কি আছে? হেড আছে না, আবার এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস তারপরে হেড আছে। তার মানে এটা কোন টেন্সে চলে গেছে? পাস্ট পারফেক্ট টেন্সে, তাই না? পাস্ট পারফেক্ট টেন্সে যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্সগুলোতে আমরা সাধারণত ভি3 ইউজ করি। কি ইউজ করি? ভি3 ইউজ করি, বা পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে যে ভার্বটা, যেহেতু হেড আছে, এই হেডের কারণে আমি কি ইউজ করব? ভি3 ইউজ করব। এখানে দেন যেটা আছে এটার সাথে তাহলে আমরা কি ইউজ করব? ভার্বের নর্মাল যে পাস্ট ফর্ম আছে শুধু সেটা ইউজ করব। একই নিয়ম স্কার্সলি হ্যাড শি। তাহলে শি হ্যাড, এটাকে মনে করব শি হ্যাড, মনে করে এখানে হচ্ছে কি বসাই দিব? ওপেনের ভি3 যেটা আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে বিফোর এর পরে, তাহলে ওইখানে আমরা একটা নিয়ম জানি যে বিফোর এর আগে যদি হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, বিফোর এর পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট। তাহলে ওই নিয়মেই যাব, বিফোর এর পরে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। তাহলে নিয়ম ওইটাই দেখি। নো সুনার হ্যাড হি হেয়ার্ড। তাহলে হেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেয়ার্ড। তারপর হচ্ছে কি? হি লেফট। লিভ যেটা আছে সেটা কি হয়ে গেল? লেফট হয়ে গেল। অর্থাৎ নর্মাল যে ভি2 আছে ওইটা ইউজ করলাম, আর এখানে ইউজ করলাম কি? ভি3। কেন ভি3 ইউজ করেছি? ওই যে হেড আছে এই জন্য। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখলেই হবে। এরপরে স্কার্সলি হ্যাড, তাহলে এখানেও হেড আছে, তাহলে সেই অনুযায়ী আমি কি ইউজ করব? ভি3 ইউজ করব। কি ইউজ করব? ভি3। তাহলে ওপেন্ড। এরপরে বি4 আছে, তাহলে ওখানে হচ্ছে দ্য ওয়াইন্ড ব্লিউ
এওয়ে, তাহলে এই যে ব্লু, ব্লু যেটা ওটার ই হচ্ছে কি ব্লু। এই হচ্ছে আমার রুল নাম্বার 19। এইবার হচ্ছে আমরা দেখবো রুল নাম্বার 20। রুল নাম্বার 20-তে বলা হয়েছে যে সাধারণত প্রিপোজিশনের আগে যে ওয়ার্ড বা ফ্রেজ থাকে ওইটাকে হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরা হয়। তবে ডিটারমাইনার যেমন অল, হাফ, সাম, নান, মোস্ট এগুলো যদি থাকে এবং এরপরে যদি হচ্ছে নাউন থাকে তাহলে হচ্ছে সেই নাউন অনুসারে ভার্ব হয়। কি হয়? সেই নাউন অনুসারেই আমার ভার্ব ইউজ করতে হয়। ওই একটু দেখা যাক, তারপরে হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি। আবার প্রাইস অফ ম্যাঙ্গোস, নর্মালি হচ্ছে আমরা কি করি বলছি যে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগে যেটা আছে ওইটাকে হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি। তাহলে এখানে প্রাইস অফ ম্যাঙ্গোস, এখানে সাবজেক্ট হচ্ছে কে? প্রাইস, ম্যাঙ্গোস না। ঠিক আছে, তাহলে প্রাইস যদি সাবজেক্ট হয় তাহলে এখানে বি এর পরে বি এর পরিবর্তে আমরা কি ইউজ করব? প্রাইস অফ ম্যাঙ্গোস ইজ ভেরি হাই। কি ইউজ করব? ইজ ভেরি হাই, অর্থাৎ হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি হচ্ছে এই বাক্যগুলা থাকে ডিটারমাইনার যুক্ত, অল অফ দ্য কেক, মোস্ট অফ দ্য কেক, এইরকম বাক্যের ক্ষেত্রে আমাকে একটু ব্রেন খাটাইতে হবে। কিভাবে? এই যে এখানে দেখতে হবে কি আছে, কেক আছে নাকি কেকস আছে। যদি বলে কেন এটা হবে আমি বলছি যে অল অফ দ্য কেক, তার মানে বুঝতে হবে একটা কেকই আছে, ওই একটা কেকের সম্পূর্ণ কেকই খেয়ে ফেলা হয়েছে। তাহলে অল অফ দ্য কেক মানে হচ্ছে একটা কেকের পুরো অংশ, সম্পূর্ণ অংশ। তাহলে ওইখানে কেক কয়টা? একটা। আর অল অফ দ্য কেকস মানে বোঝায় অনেকগুলা কেক ছিল, ওই সবগুলা কেকই খেয়ে ফেলছে। অনেকগুলা কেক ছিল, সবগুলা কেকই খেয়ে ফেলেছে। তাহলে এখানে আমার অর্থের মধ্যে আসলে মূলত খেলাটা। তাহলে এখানে কেক যেহেতু একটা, সেই কারণে ভার্ব হবে সিঙ্গুলার। আর যেহেতু এখানে কেক অনেকগুলা, তাই ভার্ব হবে হচ্ছে কি প্লুরাল। তাহলে আনসার দেখা যাক। তাহলে প্রাইস অফ ম্যাঙ্গোস ইজ ভেরি হাই, যেহেতু এখানে আমার সাবজেক্ট হচ্ছে প্রাইস। এখানে বলা হয়েছে অল অফ দ্য কেক, তার মানে একটা কেক আছে, ওই কেকের সম্পূর্ণ অংশই খেয়ে ফেলা হয়েছে, অর্থাৎ পুরো একটা আস্ত কেকই খেয়ে ফেলা হয়েছে। তাহলে এখানে কেক হচ্ছে একটা, তাহলে আমার সাবজেক্ট হবে ইজ, ভার্ব হবে ইজ, কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। এরপরে বলা হয়েছে অল অফ দ্য কেকস, এখানে বলা হয়েছে আর গন। কেন বলা হয়েছে? কারণ কেক ছিল অনেকগুলা, কেক ছিল কি অনেকগুলা, এবং সবগুলা কেকই খেয়ে ফেলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আর ইউজ করতে হবে, প্লুরাল ভার্ব। ক্লিয়ার? এরপরে বলা হচ্ছে রুল নাম্বার 21-এ যে হেয়ার দেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে বাক্যের যে ভার্ব সেটা হচ্ছে তার পরবর্তী নাউন বা প্রোনাউন অনুসারে বসে। এই ক্ষেত্রে ভার্বের পরবর্তী নাউন বা প্রোনাউন প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, আর যদি হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার। এক্সাম্পল দিয়ে দেখা যাক। দেয়ার বি এ হাই স্কুল, হেয়ার বি দ্য টু বুকস। এখানে একটু মাথায় রাখার একটা বিষয় আছে, কি? এই যে দেয়ার, এই যে হেয়ার, এরা তো অ্যাডভার্ব, এরা তো সাবজেক্ট হিসেবে বসতে পারে না। সাবজেক্ট মানে ভার্বের যে ফর্ম হবে সেটা তো সাবজেক্ট অনুসারে হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমাকে বাক্যে আগে দেখতে হবে সাবজেক্ট হয়ে আছে। দেখা যাচ্ছে যে ভার্বের পরে হচ্ছে আমার সাবজেক্ট। কি হচ্ছে? ভার্বের পরে হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে ভার্বের পরে যদি সাবজেক্ট হয় তাহলে ওই সাবজেক্ট অনুসারে আমাকে ভার্বটা ইউজ করতে হবে। তাহলে দেয়ার বি এ হাই স্কুল, তাহলে হাই স্কুল কয়টা? একটা। তাহলে আমার ভার্ব হবে কি ইজ। কি হবে? ইজ। এরপরে বলা হয়েছে হেয়ার বি টু বুকস, তাহলে এই যে বুকস, বুকস হচ্ছে আমার নাউন, তাই না? তাহলে নাউন, এখানে বুকস যেহেতু প্লুরাল তাহলে ভার্ব আমার হবে প্লুরাল। তাহলে হেয়ার আর দ্য বুকস ইউ ওয়ান্টেড, হেয়ার আর দ্য বুকস ইউ ওয়ান্টেড। তাহলে এখানে হবে আর এখানে হবে ইজ। কাদের অনুসারে হয়েছে? এই যে এ হাই স্কুল অনুসারে, অর্থাৎ উল্টা গেছে এই জায়গায়। হ্যাঁ, এ হাই স্কুল ইজ টু বুকস আর। ঠিক আছে, মনে থাকবে, কারণ হেয়ার দেয়ার কিন্তু সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই। একই নিয়ম হচ্ছে আমরা এখানে যদি একটু উল্লেখ করি, পার্সেন্টেজ যদি থাকে, ঠিক আছে, যেমন আমি যদি বলি 85% অফ দ্য ক্লাস, এখানেও কিন্তু 85% যেটা, এটা একটা সংখ্যা, এটারও কিন্তু সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই। তখন আমরা কি ইউজ করি? দা ক্লাসকে হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করি। ঠিক আছে, এরপরে হচ্ছে রোল নাম্বার 22, সাবজাংটিভ ওয়ার্ড। এগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা কোন নিয়ম ফলো করি? ওই যে একটু আগে বলে আসছিলাম যে হি এর পরে কখন গো হইতে পারে, অর্থাৎ ভার্বের হি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথচ ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হবে না। কখন? ওই নিয়মটা ফলো করবে যখন সাবজেক্টিভ ভার্ব থাকবে, এরপরে দ্যাট থাকবে,
তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এখানে দ্যাট বলতে এখানে একটা হচ্ছে মাঝখানে আমার সাবজেক্ট লাগবে, কি লাগবে, সাবজেক্ট লাগবে। তারপর হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম। যেমন দেখা যাক, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড। ভার্ব ওয়ার্ড যেটাই থাকুক, সাবজাংটিভ আমার কি ইউজ করতে হবে, এই নিয়ম ফলো করতে হবে। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট, এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড। দ্যাট সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট আছে, এখানে ভার্ব আমরা ওয়ার্ডও ইউজ করতে পারি, ভার্ব অথবা ওয়ার্ড যেটাই থাকুক। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ গো থ্রু ইট, ইউ গো থ্রু ইট। এই ধরনের সেন্টেন্সগুলো সাবজাংটিভের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে এখানে মনে হয় একটা শুড লাগালে ভালো হয়, কিন্তু আসলে এখানে শুড ইউজ করা যাবে না। এরপর বলেছে দ্য প্লেস ইজ রিকমেন্ডেড, এই যে রিকমেন্ডেড আছে, রিকমেন্ডেড একটা সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ভার্ব। দ্যাট এভরিওয়ান ভিজিট দ্য প্লেস, তাহলে এখানে আমার আনসারটা কি হবে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ গো, আর এখানে এভরিওয়ান ভিজিটস, সাধারণত আমরা এভরিওয়ানের পরে লিখি কি, ভিজিটস। কিন্তু যেহেতু এখানে সাবজাংটিভ ওয়ার্ড আছে, এরপরে দ্যাট আছে, তারপরে এই সাবজেক্ট, তাহলে আমার ওইখানে বেস ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ভিজিটস আমি ইউজ করতে পারবো না, ইউজ করতে হবে আমাকে ভিজিট। এরপর রুল নাম্বার 23 যাওয়ার আগে হচ্ছে আমাকে একটু দেখতে হবে সাবজাংটিভ ওয়ার্ডের একটা লিস্ট আছে, এই লিস্টটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ওয়ার্ডগুলো যদি থাকে এরপরে হচ্ছে আমার ওই নিয়মটাকে ফলো করতে হবে। এরপর হচ্ছে রুল নাম্বার 23, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনাল যেগুলো, এগুলো হচ্ছে আমরা 6 থেকে মোটামুটি পড়ে আসছি, ঠিক আছে। এর মধ্যে প্রধান দুইটা কন্ডিশন, একটা নতুন তোমরা হয়তো শিখতে পারো, হয়তো এটা আগে পড়েছো কিনা আমার জানা নেই, জিরো কন্ডিশন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা পড়বো ফার্স্ট কন্ডিশন। জিরো কন্ডিশন কি, যদি বাক্যে সিম্পল প্রেজেন্ট থাকে, যদি সিম্পল প্রেজেন্ট বলতে চিরন্তন সত্য বাক্য যেগুলো, এগুলো যদি থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে ওইটা যেমন আছে তেমনই থাকবে। যদি চিরন্তন সত্য থাকে তাহলে ওটা সিম্পল প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্টই থাকবে, মানে যেভাবে থাকবে ওইভাবেই। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই, ইফ ওয়াটার বয়েলস, যদি হচ্ছে পানিকে কি করা হয়, সেদ্ধ করা হয় বা গরম করা হয়, ইট টার্ন টু স্টিম, এটা বাষ্প হয়ে যায়, কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়। তাহলে এটা আমার সিম্পল প্রেজেন্টে করতে হবে, কিসে করতে হবে, সিম্পল প্রেজেন্টে করতে হবে। তাহলে ইফ ওয়াটার বয়েলস ইট টার্নস টু স্টিম, চিরন্তন সত্য বাক্য যেহেতু, তাই সেই কারণে হচ্ছে আমার এই নিয়ম অনুসারে যাবে না। ফার্স্ট কন্ডিশনের নিয়মটা কি ছিল, যে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট যদি থাকে তাহলে এরপরে সিম্পল ফিউচার হয়, কিন্তু যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য তাই এটা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সে যায় নাই। ফিউচার ইনডিফিনিট টেন্স এইটা হবে, কোনটা হবে, এইটা, কারণ এখানে এটা চিরন্তন সত্য বাক্য না। বলা হয়েছে ইফ ইউ রান ইন দ্য সান, তুমি যদি হচ্ছে রোদে দৌড়াদৌড়ি করো, ইউ বি এবল টু রিড, তাহলে তুমি কি করতে পারবে না, পড়তে পারবে না। এখানে বলা হয়েছে বি এবল টু রিড, এটাও একটা কোশ্চেনে, যে যিনি প্রশ্ন করেন তার মাথায় এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন অ্যাড করে দেয়, যে যেহেতু তুমি রোদে দৌড়াদৌড়ি করছো তার মানে কি তুমি পড়তে পারবে নাকি পড়তে পারবে না, অবশ্যই পারবে না, তার মানে এখানে তোমাকে নট ইউজ করতে হবে। তাহলে ইফ ওয়াটার বয়েলস ইট টার্নস টু স্টিম, যেহেতু এটা চিরন্তন সত্য তাই প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে বা সিম্পল প্রেজেন্টে থাকবে। আর যেহেতু বলেছে ইফ ইউ রান ইন দ্য সান, যেহেতু তুমি যদি রোদে দৌড়াদৌড়ি করো, ইউ উইল নট বি এবল টু রিড, তুমি কি করতে পারবে না, পড়তে পারবে না, কি করতে পারবে না, পড়তে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে গেছে, এটা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্সে হয়েছে। এরপর হচ্ছে রুল নাম্বার 23 এর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এইগুলার মধ্যে একটু কনফিউশনে পড়ে অনেকেই, তাই একটু ভালো করে জানা দরকার। সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছে যে যদি ইফ থাকে, ইফের পরে যদি সিম্পল পাস্ট থাকে, তাহলে এরপরে যেটা ওইটা হবে পাস্ট কন্ডিশনাল। কি হবে, পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে মেইনলি কি হয়, ওই যে ভার্বের অংশটা ওইখানে হচ্ছে উড প্লাস ভি0, ভি0 বলতে বোঝাচ্ছি ভার্বের বেস ফর্ম, ভি0 বলতে কি বোঝাই আমরা, ভার্বের বেস ফর্ম। আরেকটা হচ্ছে থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে বলা হয়েছে যদি ইফ থাকে এরপরে যদি পাস্ট পারফেক্ট থাকে, কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এরপরে হয় পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি, উড হ্যাভ প্লাস হচ্ছে ভি3, উড হ্যাভ প্লাস কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখন হচ্ছে আমরা এক্সাম্পল দেখি, যে ইফ ইউ কেম টু মাই হাউস, তুমি যদি আমার বাড়িতে আসতা, আই ওয়েলকাম ইউ ওয়ার্মলি, তাহলে পাস্ট টেন্সে আছে, কোন টেন্সে আছে,
পাস্ট টেন্সে আছে। তাহলে এরপর আমরা কি ইউজ করব, পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি, উড প্লাস V0। তাহলে এই অংশটা যেটা আছে এটা কি হয়ে যাবে, উড প্লাস V0। তাহলে কি হবে, উড ওয়েলকাম। একইভাবে পরেরটাতে বলা হয়েছে যে পাস্ট পারফেক্ট থাকলে, তাহলে এই দেখো এই যে পাস্ট পারফেক্ট, তাহলে ইফ ইউ হ্যাড গন দেয়ার, ইফ ইউ হ্যাড গন দেয়ার পাস্ট পারফেক্ট আছে, তাহলে এখানে কি হবে, পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি, উড হ্যাভ প্লাস হচ্ছে V3। তাহলে এখানে আমি কি ইউজ করব, উড হ্যাভ কাম। তাহলে আনসার দেখা যাক, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে প্রথমটাতে ছিল ইফ ইউ কেম টু মাই হাউস আই উড হ্যাভ ওয়েলকাম, আই উড ওয়েলকাম, এখানে হ্যাভ হবে না, আই উড ওয়েলকাম ইউ ওয়ার্মলি। এরপরে বলা হচ্ছে ইফ ইউ হ্যাড গন দেয়ার, তুমি যদি সেখানে যাইতা, হি উড হ্যাভ কাম হেয়ার, সে এখানে আসতো। লাস্ট যেটা এটা ছিল হ্যাড আই বিন দেয়ার। খেয়াল করো, হ্যাড আই বিন দেয়ার, এখানে হ্যাড আগে আছে, বাট মেইনলি সাবজেক্ট প্লাস, আমি যদি দেখি তাহলে এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে V3। তার মানে এটাও পাস্ট পারফেক্ট টেন্সের আন্ডারই পড়ে। এই যে সাবজেক্ট হ্যাড, তারপরে হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে আমার পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স যেটা ওইটার স্ট্রাকচারের সাথে মিলে যায়। যদি তাই হয় তাহলে আমাকে পারফেক্ট কন্ডিশনাল ইউজ করতে হবে। তাহলে আলাদা করে এটার জন্য আমার অন্য নিয়ম পড়ার দরকার নেই। তাহলে আই হেল্প ইউ হয়ে যাবে কি, আই উড হ্যাভ হেল্পড ইউ। তাহলে পাস্ট পারফেক্ট থাকলে পারফেক্ট কন্ডিশনাল, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইউজ করতে হবে পাস্ট কন্ডিশনাল ইউজ করতে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে রুল নাম্বার 24, যে কোনো কিছুর নাম যেমন পত্রিকা, দেশ, বই, এগুলো যদি থাকে, এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটা বিশাল বড় চ্যাপ্টার হচ্ছে আনকাউন্টেবল নাউনের যে চ্যাপ্টারটা, এটার সাথে ডিটারমাইনারের অনেক সম্পর্ক আছে। থাকলে হচ্ছে সেখানে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। যেমন দ্য আরাবিয়ান নাইটস, আমরা জানি আরব রজনী, আমরা ছোটবেলা দেখতাম আলিফ লাইলার গল্প। এই আলিফ লাইলার যেটা ইংরেজি, ওইটা অরিজিনালি হচ্ছে দ্য আরাবিয়ান নাইটস। তাহলে এটা একটা বইয়ের নাম। কিসের নাম? বইয়ের নাম। এরপরে দ্য ইউনাইটেড আরব আমিরাটস, এটা একটা দেশের নাম, আরব আমিরাত, দুবাই। এরপর হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস, এটা একটা পত্রিকার নাম। কিসের নাম? পত্রিকার নাম। তাহলে এগুলো সবই হচ্ছে কি হয়, আমার সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। শেষে এস আছে, শেষে কি আছে? এস আছে, কিন্তু তারপরেও এগুলা কি সিঙ্গুলার, কারণ এগুলা একটা বোঝায়, একটা সত্তা বোঝায়, ওয়ান এন্টিটি। তাহলে সেই কারণে হচ্ছে এগুলোর আনসার কি হবে, ইজ, ইজ, ইজ। ক্লিয়ার? এরপরে হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ। এই নিয়মগুলো আমরা ছোটবেলা পড়েছি 6, 7, 8, 9-এ, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, এরপরে অ্যাজ দো, অ্যাজ ইফ যদি থাকে, তাহলে বি ভার্ব সবসময় ওয়ার হয়। কি হয়? বি ভার্ব সবসময় ওয়ার হয়। যেমন প্রশ্নের ক্ষেত্রে দেখি আই উইশ, আই বি, তাহলে এই যে বি ভার্ব যেটা আছে এটা সবসময় ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। পরের নিয়মে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, এরপরে অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে, তাহলে বি ভার্ব যদি না থাকে, নর্মাল যদি ভার্ব থাকে, তাহলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট। কি হয়? পাস্ট ইনডিফিনিট। বি ভার্ব না থাকলে সেটা আমার কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। যেমন হি অ্যাক্টস, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নট নো এনিথিং। তাহলে এখানে আমার বি ভার্ব নাই। কি নাই? বি ভার্ব নাই। তাহলে এটা আমার কোন টেন্সে চলে যাবে? পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে। এরপরে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, শুরুতে যদি কি থাকে? পাস্ট ইনডিফিনিট থাকে, এরপরে অ্যাজ দো, অ্যাজ ইফ থাকে, তাহলে এরপরে হয় আমার পাস্ট পারফেক্ট। কিছুটা ন্যারেশনের স্ট্রাকচারের সাথে মিলে যায়, তাই না? ওই যে সেট যদি থাকে, তাহলে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট ইনডিফিনিট হলে ওই পাশে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট ইউজ করতে হয়। তো আনসার দেখা যাক। তাহলে আই উইশ, আই ওয়ার, এখানে যে ভার্বই থাকুক, যদি হিও থাকে অথবা সিও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে? ওয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। সি থাকলে ওয়াজ হবে, বিষয়টা কিন্তু এমন না। যেহেতু আই আছে, তারপরেও আমরা আয়ের সাথে ওয়াজ ব্যবহার করি, কিন্তু বি ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি হি অ্যাক্টস, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কি আছে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে এখানে আছে আমার কি টেন্স? কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে অ্যাজ ইফ আর অ্যাজ দো এর পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে হি ডিড নট নো, সেই অনুযায়ী কি হয়ে গেছে? ডিড নট নো, পাস্ট ইনডিফিনিট টেন্স অনুসারে। আর হচ্ছে কি, যদি পাস্ট ইনডিফিনিটি থাকে, যেমন এখানে আছে হি স্পোক, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওইখানে আমার কি হয়ে যাবে?
পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড ভিজিটেড, কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড ভিজিটেড। এরপর হচ্ছে 26 নাম্বার রুল, অ্যাডজেক্টিভের পূর্বে দা যুক্ত থাকলে, অ্যাডজেক্টিভ নর্মালি আমরা জানি যেমন রিচ, পুর, এগুলো হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা হয় তাহলে সেটা জাতি অথবা গোষ্ঠী নির্দেশ করে, অর্থাৎ পুরো একটা হোল জাতিকে নির্দেশ করে। এক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, কি হয়ে যায় প্লুরাল হয়ে যায়, এবং সেই অনুযায়ী ভার্বটা বসে। যেমন আমি যদি বলি দ্য ভার্চুয়াস, ভার্চুয়াস একটা অ্যাডজেক্টিভ, আগে বসাইছি দা, তাহলে এখানে অলওয়েজ আছে, এরপরে এখানে আমার কি হয়ে যাবে, আমরা সাধারণত প্লুরাল ভার্ব ইউজ করবো, কি ইউজ করবো প্লুরাল ভার্ব। টেন্স যেহেতু অলওয়েজ আছে তাহলে হচ্ছে আমরা নর্মালি কি ইউজ করতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারবো। এরপরে দ্য পোর বি মিজারেবল, দ্য পোর বি মিজারেবল, তাহলে এখানে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে দা আছে, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে, তার মানে জাতি বুঝাইতেছে, পুরা গরিব সবাই যারা আছে তাদেরকেই বুঝাইতেছে, আর এখানে ভার্চুয়াস যারা তাদের সবাইকে বুঝাইতেছে। তাহলে সেই অনুযায়ী দ্য ভার্চুয়াস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে স্পিক, সেই ভার্চুয়াস যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল অনুসারে আমার কি হয়ে গেছে ভার্ব প্লুরাল হয়ে গেছে, অ্যাজ বাই এস যুক্ত হওয়া যাবে না। দ্য পুর আর মিজারেবল, তাহলে ভার্ব হয়েছে কি প্লুরাল, ভার্ব হয়েছে কি প্লুরাল, কেন হয়েছে ওই যে অ্যাডজেক্টিভের আগে দা আছে সেই কারণে, দা থাকার কারণে সেটা হয়ে গেছে প্লুরাল। তার মানে এখানে একজন গরিবকে বোঝায় নাই, দা পুর দ্বারা একজন গরিবকে বোঝায় না, সমগ্র গরিব যারা আছে সবাইকে বোঝায় তাদের। আজকের লাস্ট নিয়ম, এই নিয়মটাও তোমরা অনেকবার পড়েছো, সেটা হচ্ছে লেস্ট দিয়ে। যদি লেস্ট থাকে, লেস্ট যুক্ত সেন্টেন্সে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড অথবা মাইট বসে, আর এরপরে হচ্ছে শূন্যস্থানের ভার্ব অর্থাৎ ব্র্যাকেটের যে অংশটা ওইখানে হচ্ছে আমরা কি ইউজ করি, নর্মালি হচ্ছে ভার্বের বেস ফ্রম ইউজ করি। শুড মাইট আছে তার মানে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে আমরা ভার্বের বেস ফ্রমই ইউজ করে থাকি। তাহলে ইউ স্টাডিড হার্ড, তুমি পরীক্ষায় কঠোর পরিশ্রম করছো বা অনেক পড়াশোনা করছো। লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম, হি স্পোক সফটলি লেস্ট দ্য বেবি ওয়েক আপ। এইখানে লেস্ট মানে বোঝায় যে আবার না এটা হয়ে যায়, একটা সম্ভাবনা দেখায়। একটা বাংলায় অর্থ বলে যে পাছে ভয় হয় যে, সে দ্রুত দৌড়ায়, পাছে ভয় হয় যে সে বাসটা আবার মিস না করে ফেলে, বাট এখানে না করে ফেলার কারণে আবার আর নট লাগে না। তাহলে এখানে দেখো ইউ স্টাডিড হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ঠিকঠাকভাবে পড়াশোনা করলে সে পাস করবে, যদি পড়াশোনা না করে তাহলে সে ফেল করবে, এটা শিওর, এখানে কোনো সম্ভাবনা নাই, তার কারণে আমরা ইউজ করেছি শুড। হি স্পোক সফটলি লেস্ট দ্য বেবি মাইট ওয়েক আপ, সে আস্তে আস্তে কথা বলবে যাতে বাচ্চাটা না উঠে যায়, পাছে ভয় হয় যে বাচ্চাটা আবার উঠে না যায়, সে আস্তে কথা বলার কারণেও বাচ্চা উঠে যাইতে পারে, জোরে কথা বলার কারণে তো উঠবেই। তাহলে এখানে একটা পসিবিলিটি আছে যে বাচ্চা উঠতেও পারে না উঠতে পারে, অনেক সময় জোরে কথা বললেও বাচ্চা ওঠে না, সবসময় যে উঠবে তার কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু পরীক্ষায় না পড়লে ফেল করবে এটা 100% শিওর। তাহলে হি স্পোক সফটলি লেস্ট দ্য বেবি মাইট ওয়েক আপ, কি হবে মাইট ওয়েক আপ হবে। তাহলে শুড আর মাইটের ইউজের পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। শুড হচ্ছে যখন একটু আমরা নিশ্চিত হতে পারি যে মোটামুটি হ্যাঁ এখানে না পড়লে আমি ফেল করবো, সেই জন্য শুড। আর এখানে হচ্ছে কি স্পোক সফটলি, এটা একটা সম্ভাবনা আছে যে বাচ্চা উঠতেও পারে নাও উঠতে পারে, সেই জন্য হচ্ছে আমরা ইউজ করেছি মাইট। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস রাইট ফ্রম ভার্ব, অনেক লেন্থি একটা ক্লাস ছিল, আশা করি এই ক্লাসটা থেকে তোমরা উপকৃত হবে। ক্লাসটা যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোন বিষয়টা বা কোন জায়গাটা তোমাদের ধরতে বা বুঝতে সমস্যা হয়েছে। আর যদি কোনো সমস্যা মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছি না, এটা কমেন্ট বক্সে না বলতে চাইলে যদি হচ্ছে আমাদের পেজের ইনবক্সে জানাতে চাও সেখানেও জানাতে পারো। আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা পিন করে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। এছাড়াও যদি আরও কোনো তোমাদের সমস্যা থাকে এইচএসসি পরীক্ষা কিংবা অ্যাডমিশন সংক্রান্ত, সেই সমস্যাগুলো হচ্ছে আমাদের পেজে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাইতে পারো, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। যদি ভিডিওটা মানে পুরো ভিডিও যেহেতু অনেক বড় ছিল, যদি এই ক্লাসটা তোমাদেরকে আসলে উপকার করে থাকে, একটু হলেও যদি উপকার করে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে তোমার মতামত জানার ক্লাসটা কেমন লাগলো। আর মোস্ট ইম্পর্টেন্টলি ভবিষ্যতে প্রয়োজন পড়তে পারে, তাই পারলে শেয়ার করে রাখো কিংবা সেভ করে রাখো।
আজকে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।